গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই জানিয়ে রাখি, আমি রোহনের জন্য আজকে আমাদের বজরংবলী মন্দিরে পুজো দিতে গেছিলাম। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন রোহন খুব তাড়াতাড়ি ভালো হয়ে আমাদের সোনামার কাছে ফিরে আসে। প্রত্যেকটা মানুষ যারা আমরা রোহনকে ভালোবাসি, তো রোহনের এইভাবে বিছানায় শুয়ে থাকাটা আমাদের একদম ভালো লাগছে না। আমার মতো তোমাদেরও তো ভালো লাগছে না, তাই না? তো যদি না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি দিদি মনটা খুব খারাপ। তো সত্যিই মনটা খারাপ। তো আজকে চলে এসেছি রোহনের আপডেট দিতে। কি আপডেট দেবো সত্যি আমি জানি না। বিশ্বাস করো, আমার সাথে সব লিসানের কথা হচ্ছে, তো সেখান থেকে আমি তোমাদেরকে আপডেটটা দিতে এলাম। লিসান আমায় বললো, আন্টি আপনি একটু আপডেটটা দিয়ে দিন। তো সেই কারণে তোমাদের কাছে আপডেটটা দিতে এলাম। সারাদিন তোমরা হয়তো কোনো আপডেট পাওনি। তো রোহনকে এখনও 3-4 দিন নার্সিংহোমে থাকতেই হবে, কোনো উপায় নেই। কারণ যা রোগও বাদিয়েছে তাতে ওকে সহজে ছাড়াছাড়ি করা যাবে না। এই হচ্ছে মেন ব্যাপার। দেখো, এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা তো সম্ভব না, আর বলা উচিতও না। তাই জন্যই বলছি যে রোহন খুবই অসুস্থ। নিজেকেও সবসময় হিরো মনে করে এসেছে, মনে আছে তোমাদের কাছে যে আমি হিরো। তো হিরো হওয়ার মতনই কাজ করেছিল, কিন্তু এমন এখন নিজের প্রতি এতটাই ও অযত্ন করেছে না, সেই অযত্নের ফলে ও এখন হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে, আর কিছু না। দেখো, আমি সত্যি কথা সামনে বলে দিই, আমাকে তোমরা খারাপ ভাবতে পারো, কিন্তু ওর যে অবস্থা তাতে ও হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে, তাই নয় কি বলো তো? যে ছেলেটা চঞ্চল দুরন্ত ছটফটে ছিল, সেই ছেলেটা চুপচাপ বিছানায় স্যালাইন নিয়ে শুয়ে থাকবে, এটা আমাদের কি দেখতে ভালো লাগছে? তাহলে সে হিরোকে আমরা কি দেখে আসি? হিরোকে আমরা সবসময় দেখি ছটফট করছে, এই গাছে উঠছে, এই ডালে নাচছে, ওই নাচ করছে, নায়িকার সাথে দুষ্ট মিষ্টি প্রেম করছে, বা বিয়ে থাওয়া করে একটা সংসার করছে। কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি না? স্যালাইন হাতে করে শুয়ে আছে। কিরম বলো তো লাগে? চোখ মুখ ঢুকে গেছে একদম। মুস্তাকিন একটা ভিডিও দিয়েছে, তবে হ্যাঁ, বন্ধুরা তার পাশে এসে দাঁড়িয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তামিম, শাহরুখ ওরাও দেখতে গিয়েছিল, কিন্তু ওখানে ভিডিও করতে দেওয়া হয়নি। আর মুস্তাকিনও গেছিল, সেখানে ভিডিও করতে দেওয়া হয়নি, বা ওরা করেনি, যাই হোক সেটা আমি বলতে চাই না। তো ওদের কাছ থেকে কোনো আপডেট সেভাবে মানে পাওয়া যায়নি, ছবি পাওয়া যায়নি, যেটা আমরা কালকে লিসানের ভিডিও থেকে পেয়েছিলাম। লিসান হয়তো যাতায়াত করছে বারবার বলে হয়তো করতে দিয়েছে, বা সোনামাকে নিয়ে গেছিলো বলে হয়তো একটুখানি করতে পেরেছে। তবে হ্যাঁ, করতে দেয় না সাধারণত, তাই না? তো যাই হোক, আমরা একটুখানি হলেও দেখতে পেয়েছি লিসানের ভিডিওতে। মুস্তাকিন গেছিল, মুস্তাকিন গিয়ে দেখে এসেছে। মুস্তাকিনের ভিডিও থেকে জানতে পাইলাম যে চোখটা প্রায় 1 হাত মতন গর্ত হয়ে গেছে, মানে এতটাই ও রোগা হয়ে গেছে, মুখ চোখ এতটাই শুকিয়ে গেছে যে চোখগুলো পুরো কোটরে ঢুকে গেছে, মানে গর্ত হয়ে গেছে ওর চোখের চারপাশটা। বুঝতেই পারছো যে কতটা কষ্ট হচ্ছে ওর। তার সাথে সাথে পিঠে একটা ব্যথা কিন্তু ওর কন্টিনিউ আছে, যেটা ও কালকেও বলেছিল। তো সোনামাটাকে দেখে খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। কিন্তু এই তো বাচ্চা, এখানেই তো আছে না, বাচ্চারা সব কিছু মানে বুঝলেও সব কিছু প্রকাশ করার মতন জায়গাটা তাদের থাকে না। এভাবেই তৈরি হয়, ভগবান এভাবেই মানুষকে তৈরি করে। তো যাই হোক, সোনামা বুঝতে পারছে যে তার বাবার শরীর খারাপ, বাবা বাড়ি নেই, বাবা অন্য কোথাও আছে, সেটা সে বুঝতে পারছে। বারবার বলছে পাপা যাব, কিন্তু পাপার কাছে তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব না। একটা হসপিটালের মধ্যে বা নার্সিংহোমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ঠিক নয়। আর ও তো একটা কচি বাচ্চা না, ঠিক নয়। তো সেই জন্য আমি বলবো যে যতটা সম্ভব ওকে দূরে রাখাই উচিত। ওই ভিডিও কলের মাধ্যমে যদি ওকে দেখানো যায় সেটাই করা উচিত, কারণ এখন ভিডিও কলে দেশ দেশান্তরের মানুষ মানুষকে দেখতে পায়, তাই না? আর সামান্য এই পাড়া থেকে ওই পাড়ায় নার্সিংহোমে আছে, সেটা ওকে ভিডিও কল করে দেখালেই যথেষ্ট আমার মনে হয়। তো এরকম করে যখন ও শিলিগুড়ি যায় বা অন্য কোনো কাজে রাত্রিবেলা ফেরে না, তখন তো সোনামা ঘুমায়, তাই না? সোনামা ঠিকই ঘুমায় বা যা হোক খায়। মুস্তাকিনের ভিডিও থেকে দেখলাম যে ও না খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল। জানি না তার বাড়িতে ঠিক মতন তাকে দেখার কেউ আছে কি না। যদি থাকে তাহলে কিন্তু সেই বাচ্চা কখনো না খেয়ে ঘুমায় না। তো কি বলবো, কিছু বলার নেই, কারণ যেটা জানি না, সামনে থেকে না দেখে তো আমি কিছু বলতে পারি না। তবে এইটা দেখে মনে হলো যে ওকে সেভাবে দেখার মতন কেউ নেই। তারপর তাদের ছেলে অসুস্থ, হসপিটালে ভর্তি, বাবা মা দুজনেই কিন্তু প্রচণ্ডভাবে মানে চিন্তায় আছে রোহনকে নিয়ে, কারণ এমনই একটা রোগ বাঁধিয়েছে না, সেটা চিন্তা করার মতনই। সেটা আমরা তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না। তো সেই জন্য বলছি যে তোমরা চিন্তা করো না, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন রোহন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে। আমার কাছে যেটা লাস্ট আপডেট আছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি, যে রোহন এখনও 3 দিন হসপিটাল থেকে বেরোনোর কোনো মানে
স্বপ্নেও দেখতে পারবে না, কারণ ডাক্তাররা ওকে অবজারভেশনে রেখেছে প্রথম কথা। তারপরে ওর পেটে ব্যথা কোনো কমেনি, কতগুলো টেস্ট হয়েছে, সেগুলোর আবার হয়তো রিপোর্ট আসবে, বা ডাক্তারদের কথা মতো যেটা আপডেট সেটা আমি দিচ্ছি তোমাদের, যে 3 দিন এখন ও ওখানেই থাকবে। তারপর যদি অবস্থা ভালো হলো তো হলো, না হলে যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় বা রিপোর্টে যদি কোনো কিছু সেরকম কিছু আসে, তাহলে ওকে হয়তো ওখান থেকে ট্রান্সফারও করতে পারে অন্য কোনো হসপিটালে, কলকাতার দিকে বা অন্য কোথাও যদি ওরা নিয়ে যায়। লিসানের বাবা প্রচণ্ড পরিমাণে চিন্তায় আছে, লিসান বলছি, রোহনের বাবা প্রচণ্ড পরিমাণে চিন্তায় আছে। তার সাথে সাথে লিসান যে সমস্তটা দৌড়াদৌড়ি করে দেখছে, নিজের কাজ, বাড়ি, তার সাথে সাথে ছোট্ট একটা বাচ্চা, কম ধকল নয় কিন্তু। তো সব কিছু মিলিয়েই ও আমাকে বললো যে দিদি আমি আপডেট দিতে পারছি না, আন্টি আমি আপডেট দিতে পারছি না, আপনি একটু আপডেটটা দিয়ে দিন। তো ও নিশ্চয়ই পরে ভিডিও দেবে, তো আমাকে বললো আপনি একটু আপডেটটা দিন, সবাই জানতে চাইছে। তো সেই কারণে আমি তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে এলাম। আমার মনটা সত্যিই খারাপ। আজকে আমি বজরংবলী মন্দিরে গেছিলাম রোহনের জন্য আর সোনামার জন্য পুজো দিলাম, আর আমি আমার নিজের ফ্যামিলির জন্য, আমার 2 মেয়ের জন্য পুজো দিলাম। 2টো নাতনি আছে, জামাই আছে, তো তাদের জন্য পুজো দিলাম। পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন খুব তাড়াতাড়ি আমাদের রোহন সোনামার কাছে ফিরে আসে এবং সুস্থভাবে ফিরে আসে। তো এটাই চাইছি, তোমরাও সবাই প্রে করো। আর হচ্ছে গিয়ে রোহনের যে রোগটা ধরা পড়েছে সেটা রোহনের গাফিলতিতেই ধরা পড়েছে। রোহন প্রথম শুরু থেকেই যদি সেটার জন্য ডাক্তার দেখাতো, নিজের বাবা ডাক্তার, তারপর সেও কিছু কিছু প্র্যাকটিস করেছে, তাহলে সে বুঝতে পারছিল না তার শরীরের মধ্যে এতটা অসুবিধা হচ্ছে। একটা জন্ডিস হওয়া রুগী সে কিন্তু নিজে আগে টের পায়, কারণ জন্ডিস হলে সে প্রথম খেতে পারবে না, দ্বিতীয়ত নাকে গন্ধ লাগবে, মাছ মাংস কিছু খেতে পারা যায় না। কারণ আমার একবার খুব ছোটোবেলার দিকেই বোধহয় হয়েছিল, ছোটোবেলা না মোটামুটি আমার বিয়ের পরে হয়েছিল, হ্যাঁ খুব সম্ভবত হয়েছিল। তো অল্প কিছু দিনের জন্য হয়েছিল। আর এই জন্ডিস জানো তো ঝাড়ানো যায়। তো আমার যে দিদি শাশুড়ি ছিলেন, মানে আমার শ্বশুরের মা ছিলেন বেঁচে আমার বিয়ের সময়, তো উনি কিন্তু আমাকে কিভাবে যেন একটা চুন জল দিয়ে মাথা থেকে ধুয়ে দিয়েছিল, চুনের জলটা পুরো হলুদ হয়ে নেমে গেল জানো তো আমার গা থেকে। মানে ব্যাপারটা আশ্চর্যজনক। চুন তো সাদা তোমরা জানোই, সেই চুনটাকে মাথার এখানে ধরে কিসের ওপর যেন একটা রেখে উনি কী সব বললেন, তারপরে সেই চুনের ওপর থেকে ঘটিতে করে জল ঢেলে দিল, আর আমার সারা শরীর দিয়ে ওই জলটা নেমে গেল, পুরো হলুদ জল। আচ্ছা, তারপরে একটা মালা পাওয়া যায় তোমার ইয়েতে, গলায় পরাতে হয় না, মাথায় পরাতে হয়। সেই মাথা থেকে ওই ফলের মানে হয় ওইটা জন্ডিসেরই, ওটা কি ফল যেন বলে, মাথার উপরে এইটুকু ছোট্ট পড়ায় জানো তো, এইটুকু মাথার উপর রেখে দেয়। তারপরে এটা ওই ফলটাই আস্তে আস্তে বাড়তে তোমার সাইজের, মানে তোমার যেরকম চেহারা সেই চেহারার মতন হয়ে কিন্তু পা দিয়ে নেমে যায়। অদ্ভুত জিনিস এগুলো, কিন্তু আমি চোখের উপর দেখেছি, তাই তোমাদেরকে বলছি। আর আমি রিসানকেও বলেছি যে আখের রস, বাতাবি লেবুর রস, পেঁপের রস, এই পেঁপের যে সাদা সাদা আঠাটা, এটা কিন্তু তোমার জন্ডিসের পক্ষে খুব খুব কাজ দেয়। বাতাসার মধ্যে একটু বাতাসাটাকে ফাটিয়ে তার মধ্যে ওই পেঁপের রসটা দিয়ে যদি তুমি খেয়ে নিতে পারো না, তোমার জন্ডিস ফন্ডিস এসব থাকলে পরে খুব তাড়াতাড়ি কমে যায়, খুব তাড়াতাড়ি। এগুলো কিন্তু খুব ঘরোয়া টোটকা হলে কী হবে, এই টোটকাগুলো কিন্তু খুব কাজ দেয়। আমি মনে হয় আমার মতন তোমরা অনেকেই জানো। তো সেইগুলো আমি আজকে লিসানকে বললাম যে লিসান পারলে ওকে একটু বাতাবি লেবুর রস দাও আর আখের রস দাও। বলছে আন্টি ওকে বাইরের কোনো কিছু খাবার দাবার দেওয়া যাচ্ছে না, ওকে যা দিচ্ছে হসপিটাল থেকেই দিচ্ছে, 3টে দিন যাক, তারপরে যদি রেফার করে তো ভালো, যদি বাড়িতে এনে রাখতে বলে তাহলে আরও ভালো। কিন্তু কি হবে সেটা আমরা এখন কেউ বলতে পারছি না। খুব টেনশানে আছি, ওর বাবাও ভীষণ টেনশানে আছে। তারপর একটা নার্সিংহোমে থাকার খরচ তোমরা সকলেই জানো। তো আমাদের কলকাতার দিকে হলে তো ওর যদি 30,000 ডেলি হয়, তো আমাদের এখানে সেটা 80,000 হবে ডেলি। আমি কম করেই বললাম, আরও বেশি হতে পারে। তো সেই জন্য সেখানেও একটা চিন্তার ব্যাপার। কালকে দেখেছো লিসানের ভিডিও থেকে রোহনই কিন্তু বলছিল যে যদি কোনো প্রয়োজন পড়ে তোমরা কিন্তু পাশে দাঁড়িও। তো আমিও তোমাদের কাছে প্রার্থনা করব যে যদি কখনো রোহনের জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে, মানে অর্থের প্রয়োজন পড়ে, তোমরা কিন্তু যার যতটুকু সামর্থ্য সে ততটুকুনি দিয়ে ওকে সাহায্য করো। আর আমরা সেটা বলবো না কখনোই, আমরা যারা আপডেট দিচ্ছি তোমাদের কাছে আমরা কখনোই বলবো না, সেটা রোহনের মুখ থেকে এবং রোহনের বাড়ির লোকরা যদি বলে তখনই কিন্তু সেটা হবে। যেহেতু রোহন বলেছে সেহেতু আমরা তোমাদেরকে একটুখানি বলে রাখছি, আর কিছুই নয়। তো সেই জন্য বলছি যে যদি প্রয়োজন পড়ে, তার বাবার তো যথাসাধ্য চেষ্টা করছে যে এইরকম একটা রোগ থেকে তার ছেলেকে বাঁচানোর, একটাই মাত্র ছেলে, বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে তাদের।
তার মধ্যে সোনামাকে দেখার মতন তো বাড়িতে কেউ নেই, বাচ্চাটা লিসানদের বাড়িতেই আছে। তো মুস্তাকিন ওকে একটু নিয়ে বেড়াতে বেরিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো মুস্তাকিনের। কিন্তু ওই যে বারবার মুস্তাকিন বলছো না পাপা কোথায়, পাপার কাছে যাবে, পাপা কই, পাপা কই, এইটা কিন্তু আমার খুব মানে বাজে লাগে। বাচ্চাটা তো বাপাকে দেখতে পাচ্ছে না, তার উপর যদি সমানে ওকে পাপা কই বলা হয়, তাহলে ও তো কান্নাকাটি করবেই, তাই না? কান্না করতে করতে সে বাচ্চাটা ঘুমিয়েই পড়লো, খেতেই পেলো না। তাহলে ভাবো তো একবার, এটা কি ভালো? এটা একদম ভালো না। আমি মুস্তাকিনকে বলবো যে তুমি একদম ওকে নিয়ে ঘোরো, একটু খাওয়াও, একটু কিছু খেলনা টেলনা কিনে দাও, ঠিক আছে, কিন্তু ওর পাপা কোথায়, পাপার কাছে যাবে, পাপা কই, পাপার কাছে যাবে, এই কথাগুলো ওর কানের সামনে কেউ বলো না তোমরা, কেউ না। আগের ভিডিওতেও বলেছিলাম, যখন রোহন সেই গেছিলো, অসুস্থ হয়েছিল না কি হয়েছিল যেন রোহনের, তখনও কিন্তু আমি বলেছিলাম যে ওর পাপা কই এটা বলো না, তাহলে ও পাপার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, তোমরা কেউ ওকে রাখতে পারবে না। সেই জন্য ওর সামনে পাপার কথাটা তোমরা বলোই না, তাহলে ও কান্নাকাটি করবে। আর ওই নার্সিংহোমে ওকে নিয়ে গিয়ে দেখানো, এটা তো আমি একদমই পছন্দ করি না। জানি না তোমরা কি বলবে, যদি তোমাদের আমার সাথে একমত হও অবশ্যই জানিও যে রোহনের সামনে এখন ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়া উচিত কি উচিত না। জানি কান্নাকাটি করবে, কিন্তু তাই জন্য ওর কাছে পাপার নামটা করাই যাবে না, করলেই ও সেটার জন্যই বায়না ধরবে, তাই না? তো আমি চাই না যে ওই বাচ্চাটাকে নিয়ে যাও। তাও লিসান ওকে দেখানো নিয়ে গেছে, কারণ রোহনও তো ওকে ছাড়া থাকতে পারে না, রোহন পারলেও সোনামা পারে না। তো যাই হোক, যখন রোহন থাকে না তখন সোনামা ঠিক ঘুমায়, সেরকমভাবেই ওকে ঘুম পাড়াতে হবে, কিছু করার নেই। আর বাচ্চা তো ঠিক ঘুমিয়ে পড়বে, কিচ্ছু বলার নেই, আপনি নিজেই শুয়ে ঘুমিয়ে পড়বে। ঠাকুর ওইভাবেই ওদের তৈরি করেছে। দেখবে অনেক বাচ্চা ধারাম করে পড়ে যায়, তারপরেও দেখবে উঠে খেলতে শুরু করে দেয়, কেন না ঠাকুর ওদের ঠিক রক্ষা করে দেয়, জানো তো, ওদের একটা আলাদা ধরনের পাওয়ার দিয়ে দেয় ভগবান। আমার বড় মেয়ে খাট থেকে পড়ে গেছিল, ওমা আমি ভাবলাম বোধহয় মাথা পাতা ফেটে গেছে, কিন্তু কিচ্ছু হলো না, বিশ্বাস করো। মানে শুধু মাথার এই জায়গাটা একটুখানি গোল্লা হয়ে ফুলে গেল, ব্যাস, মেয়ে আমার সুস্থ স্বাভাবিক হয়ে গেল। আমরা সেই দিন রাত্রিরেই দীঘা গেলাম, আমাদের বাসের টিকিট কাটা, সব কিছু কাটা। আমার মেয়ে তখন ছোট, কত বছর হবে, 2-2.5 বছর হবে, এই সোনামার বয়সী হবে। তো সে ছবি আমার কাছে আছে এখনো। খাটের পাশে, খাটটা এরকম উঁচু করা খাট, তো ওই যে আমার ওই ঘরে যে খাটটা আছে, ওই খাটের ওই পাশ মানে উঁচুটা থেকে নিচে পড়ে গেল উল্টে, দৌড়ে চলে গেছে। দুধ খাওয়াবো বলে বাটি করে দুধ নিয়ে এসেছি, তো ঝিনুকে খেত, ঝিনুকার বাটি যেই দেখেছে ব্যাস দৌড়েছে এমনভাবে ওর ওপর থেকে পুরো নিচে। আমি তো ভাবলাম মাথা ফাতা ফেটে উঠবে, নয় হাত পা ভেঙে গেল, কি হলো কে জানে। আমি তো দাঁড়িয়ে আছি, আমি আর তুলতে পারছি না, এরকম একটা পরিস্থিতি আমার। যাই হোক, আমার মা ছিল, মা তুললো, দেখলাম কিচ্ছু হয়নি, শুধু এই জায়গাটা একটুখানি ফুলে গেছিলো, ব্যাস ওইটুকু। একবার আমার ছোট মেয়ে খাটের থেকে নিচে মশারির মধ্যে ঝুলছিল, না মশারি থেকে নিচে পড়ে গেছে, আর পড়েছে দেখো, তার সাথে কোলবালিশটাও পড়েছে, ওই কোলবালিশের ওপর পড়ে ওখানেই ঘুমোচ্ছে। তো ভেবে দেখো, ভগবান ঠিক ওদের সাথে থাকে, জানো তো, ওদের ঠিক ওই ভগবানই রক্ষা করে নেয়। তো 5 বছর অবধি বাচ্চারা এমনিই তারা ভগবানের রূপে থাকে, ভগবান তাদেরকে আঁকড়ে ধরে থাকে। তো সেই জন্য বলছি, সোনামাকে নিয়ে চিন্তা করার কিছু নেই, সোনামা ঠিক থাকবে। মন খারাপ হবে, কষ্ট হবে, পাপা করলে ওকে একটু ভুলিয়ে দিলেই কিন্তু ও ভুলে যাবে। কিন্তু রোহনের জন্য এখন সব থেকে বেশি চিন্তা এখন রোহনের জন্য। না ভালো করে খেতে পাচ্ছে, না ভালো করে ঘুমাতে পারছে, না ভালো করে শুতে পারছে, কিছুই করতে পারছে না। কি করবে বলো, তোর পেটের মধ্যে কিন্তু কন্টিনিউ ব্যথা হচ্ছে। সেটাই হচ্ছে ওর আগে থেকেই হতো, যেটা ও কখনো কারোর সামনে প্রকাশই করেনি। নিজে ডাক্তারি করেছে আর কি, বুঝেছো তো, নিজে ডাক্তার হলে যা হয়, নিজের চিকিৎসা নিজেই করেছে, কাউকে আর বলেনি। তার ফলটা এই যে এখন ভোগ করতে হচ্ছে। তো তোমাদের কাছে আপডেট দেওয়ার জন্যই এলাম। রোহন এখন 3-4 দিন কোনোভাবেই হসপিটাল থেকে ওকে রিলিজ করবে না। 3-4 দিন বাদে যদি শরীরের অবস্থা কিছুটা ভালো থাকে তাহলে ছাড়তেও পারে, না হলে অন্য জায়গায় রেফারও করতে পারে। এখন ওর চিকিৎসা প্রচুর পরিমাণে চলছে। আর হসপিটালে যাওয়ার কথা নিয়ে আমি যেটা বলতে চাই, যে হসপিটালে কেউ দেখতে যাওয়াটা আমার মনে হয় এখন এই মুহূর্তে উচিত না, কারণ ওরও মনটা খারাপ হবে, সেই জন্যই বলছি। আমিও যাচ্ছি না, তবে হ্যাঁ, যদি 3 দিনের পরেও যদি থাকার ব্যাপার হয় তখন নিশ্চয়ই যাব। একবার তো সামনে যাওয়া উচিত তার, না? তার মনটা ভালো লাগবে যে আমরা এসছি দেখতে। তখন তোমাদের যদি মনে হয় কারো, তখন তোমরা অবশ্যই যেও, কিন্তু এই 3-4টে দিন খুব টাফ কন্ডিশন, এই সময় কেউ তোমরা যেও না। এটুকুনি বলবো। রোহনের জন্য সবাই একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে, যেন তাড়াতাড়ি ছেলেটা বাড়ি ফিরে আসে। আজকে আমি মানে খুব মন থেকে আজকে বজরংবলীর কাছে পুজো দিয়েছি, আমাদের দেবতার কাছেই আমি পুজো দিয়েছি রোহনের জন্য। যেহেতু আমি হিন্দু, আমি সেহেতু আমার ঠাকুরের কাছে পুজো দিয়েছি। আর হিন্দু মুসলিম বলে কোনো কিছু হয় না আমার কাছে সবাই মানুষ হিসাবেই আমি সবাইকে দেখি। রোহনও আমার কাছে একটা সন্তানের মতন, আমার সন্তানও আমার কাছে সন্তানের মতন।
তো সেই দিক থেকে দাঁড়িয়ে রোহনের প্রতি, লিসানের প্রতি একটা আলাদা ভালোবাসা, আশীর্বাদ আমার তরফ থেকে সবসময়ের জন্য কাজ করে। আর মারিয়াম, সোনামা এরা তো একটা মানে ঠাকুরের রূপ, একটা ছোট ছোট বাচ্চা। তো সেই জন্য বলছি তোমরা একটু সবাই ওর পাশে থেকো। প্রয়োজনে যদি কখনো প্রয়োজন পড়ে ফান্ডের, তো তোমরা সাহায্য করো। যদি রোহন বলে এবং রোহনের কিউআর কোড দেওয়া হয় তাহলেই দেবে। কারোর জিপে নাম্বার, কারোর ফোনপে নাম্বার, কারোর কোনো কিছুতে কেউ কিন্তু কোনো রকম সাহায্যর হাত বাড়িয়ে দিও না এখন থেকে। এটাও কিন্তু আমি তোমাদেরকে আপডেটটা দিলাম। যদি রোহনের মুখ থেকে শোনো রোহনেরই কিউআর কোড হয় বা রোহনের বাবার কিউআর কোড হয়, তখনই কিন্তু তোমরা দেবে। তার আগে যদি কেউ কখনো কোথাও থেকে কোনো নাম্বার দেয়, ফোনপে, জিপে বা আদার্স কোনো স্ক্যানার, কেউ কিন্তু তোমরা করবে না। তো চলো, এটুকুনি বলার ছিল, কারণ পূর্ব অভিজ্ঞতাটা তো আমাদের আছে। তো সেই কারণে কেউ কোনো সময় কোনো এরকম কোনো কাজ করে ফেলো না। তো এইটুকুনি বলার ছিল। চলো, টাটা।